আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা করতে যাচ্ছি ভেক্টর। তো শুরু করা যাক। প্রথমে আমরা জানি যে রাশি নিয়ে যে কথা বলা হয়, এই রাশির ক্ষেত্রে আমরা বলতে পারি যে রাশি জিনিসটা মূলত হয় দুই প্রকারের। তো প্রথমে আমরা যদি বুঝতে চাই যে রাশি কি, রাশিটার জন্য বুঝতে হবে আবার পরিমাপ কি। তো এখন আমরা যে জগতে বাস করি, জগৎটার নাম হচ্ছে ভৌত জগৎ, অর্থাৎ যে জগৎটাকে আমরা হাত দিয়ে যে অনুভূতিগুলা পাচ্ছি, হাত দিয়ে ধরে ধরে যে অনুভূতিগুলা পাচ্ছি, তারপর চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আবার নাক দিয়ে এটার ঘ্রাণ পাচ্ছি, এবং তারপর মুখ দিয়ে দেখা যাচ্ছে অনেক কিছু খেতে পারছি। এই ধরনের জিনিসগুলা যেগুলোকে আমরা করতে পারি, বাস্তবিক ভাবে অনুভব করতে পারি, দেখতে পারি, খেতে পারি, শুনতে পারি, গাইতে পারি, মানে এই ধরনের জিনিসগুলা বাস্তবে যেগুলো হয়, এই জিনিসগুলোকে আমরা বলতে পারি যে রাশি। এবং রাশিটা হচ্ছে যেগুলো পরিমাপ করা যায় এর মধ্যে। যেমন বাস্তবে আমি হাসতে পারি, কাঁদতে পারি, খাইতে পারি, কিন্তু এইখানে কিছু জিনিস দেখা যায় যেমন ঘ্রাণ। আমি কিন্তু ঘ্রাণ জিনিসটা পরিমাপ করতে পারবো না। তারপর হাসছি যে, এই হাসি 2 গ্রাম হাসি, 3 কিলোগ্রাম হাসি, এটা পরিমাপ করা যাবে না। এই জন্য এগুলোকে আমরা রাশি বলতে পারবো না। কিন্তু আমরা যখন কোনো কিছু ওজন ওজন মাপার চেষ্টা করি, ওজন মাপার সময় দেখা যায় 98 নিউটন, 129 নিউটন, এইভাবে করে আমরা নির্দিষ্ট মানে পরিমাপ করতে পারবো। তারপর উচ্চতা, যেমন বলা যায় কেউ 6 ফিট, কেউ 5 ফিট 11 ইঞ্চি, কেউ 5 ফিট 12 ইঞ্চি। এরকম ভাবে যখন আমরা বলছি যে এরকম ভাবে আমরা যখন কোনো রাশি পরিমাপ করার চেষ্টা করছি, রাশি পরিমাপ করার চেষ্টা করলে আমাকে বুঝতে হবে যে জিনিসটাকে মাপা যাবে, অর্থাৎ যে জিনিসটাকে পরিমাপ করা সম্ভব সেটাকে আমরা বলবো রাশি। আর পরিমাপটা হচ্ছে আমরা গণনা থেকে ধারণা পাই যে একটা আদর্শ স্ট্যান্ডার্ড ধরে, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ধরে, আদর্শটাই স্ট্যান্ডার্ড, এই আদর্শ ধরে আমরা যখন কোনো কিছু তুলনা করতে পারি, কোনো কিছুকে একটা নির্দিষ্ট মানের সাথে তুলনা করা যায়। যেমন আমরা যদি বলি 1 মিটার, 1 মিটার বললে বোঝানো যাচ্ছে যে মিটার একটা একক, এইটার এককের যে একটা মানে এককটা, এই এককটা হচ্ছে 1 মিটার। এই এককের 1000 গুণ হচ্ছে 1000 মিটার। একটা নির্দিষ্ট এককের 1000 গুণ হচ্ছে ওই 1000 একক, ওই এককটার 1000 গুণ। এভাবে করে আমরা হিসাব করি। যেমন 1 কিলোগ্রাম হচ্ছে এককটা, আর ওইটার 1000 গুণ হচ্ছে 1000 কিলোগ্রাম। এভাবে করে আমরা রাশিটা মূলত মেপে থাকি। তো এখন এই রাশির মধ্যে আবার দুই ভাগ আছে, দুই ভাগ। তো এখন আমরা প্রথমে দেখছি রাশি। এই রাশির মধ্যে ভাগ আবার হচ্ছে দুইটা। এই দুই ভাগের মধ্যে একটা হচ্ছে স্কেলার, আরেকটা হচ্ছে ভেক্টর। আমাদের আলোচনা হচ্ছে এই ভেক্টর নিয়ে, তবে এর মধ্যেও স্কেলারের একটা বড় ভূমিকা থাকবে। যাই হোক, এই যে ভেক্টর আর এই যে স্কেলার। তো এখন ভেক্টর আর স্কেলার এই দুইটা হচ্ছে, দুইটার মধ্যে দুইটা জানার জন্য আমাদেরকে বুঝতে হয় যে রাশিটা আমরা কিভাবে মাপি। রাশিটা আমরা সাধারণভাবে, যেটা আমরা এখন শিখে আসলাম, যে মান দিয়ে মেপে থাকি। যে যার মান আছে ওইটাকে আমরা মাপার জন্য যখন ব্যবহার করি, মাপার জন্য আমাদের কি দরকার হয়? একক। ওই এককটা ব্যবহার করি হচ্ছে রাশি দিয়ে। যেমন মিটার, 1 মিটার, 10 মিটার, 20 মিটার, এই মিটারটা হচ্ছে এইখানে একক হিসেবে কাজ করছে। আর এই যে আমরা মাপতে পারছি, পরিমাপ করা যাচ্ছে, এই পরিমাপ করা যাওয়ার কারণে এটাকে আমরা রাশি বলতে পারি। তো এখন এর মধ্যে স্কেলার হচ্ছে যে রাশি প্রকাশে শুধু আমার মান দরকার হয়, দিক দরকার হয় না। যেমন আমি যদি বলি যে কারো ভর 90 কেজি, কারো ভর 90 কেজি। আচ্ছা, তো মাশাল্লাহ অনেক। তো এখন এই যে 90 কেজি যদি কারো ভর হয়, তখন আমরা বলতে পারি যে 90 কেজি তার ভর। কিন্তু কোথায় 90 কেজি? এটা কি উপরে, নিচে, ডানে, বামে, পাশে, নাকি কোথায়? এই জিনিসটা আমাদেরকে বলতে হয় না আলাদা করে, শুধু বলবো যে তার ভর 90 কেজি, এটাই। মানে এই ভর প্রকাশের জন্য কোনো দিক দরকার হয় না। কিন্তু যখন আমরা ভেক্টর রাশি ব্যবহার করি, যেমন আমরা বলতে পারি সরণ বা ডিসপ্লেসমেন্টের জন্য, ডিসপ্লেসমেন্টের জন্য ভেক্টর রাশি ব্যবহার করলে তখন কি হয়? তখন আমরা বলবো যে একজন মানুষ, ধরা যাক এই যে একজন মানুষ, তো এই মানুষটা, এই মানুষটা হচ্ছে 9 মিটার পূর্ব দিকে গিয়েছে, 9 মিটার পূর্ব দিকে। এখন আবার সে 4 মিটার পশ্চিমে ফিরে এসেছে। তাইলে তার সরণটা কত? তার সরণ তখন হবে এই যে 5 মিটার, এই 5 মিটার পশ্চিম দিকে হচ্ছে তার সরণ, 5 মিটার পশ্চিম দিকে। এখন আমি যদি দিক না বলি তাহলে আমার কি সমস্যা হতে পারে? দিক না বললে অনেক সমস্যা হতে পারে। যেমন আমরা ধরে নেই একটা বাচ্চা এখানে আছে, তো এই বাচ্চাটাকে বলা হয়েছে যে মিষ্টি কিনে আনো, ঠিক আছে? তো ধরা যাক এর নাম হচ্ছে ফাহিম, ওকে বলছে কেউ মিষ্টি কিনে আনো। তো এখন ফাহিম অনেক ব্রিলিয়ান্ট, ওরা বলছে যে 2 কিলোমিটার দূরে মিষ্টির দোকান। ওর আর দিকও দরকার হয় নাই, ও বুঝছে যে আচ্ছা 2 কিলোমিটার, তো আমি অনেক ব্রিলিয়ান্ট, যাই খুঁজে নিয়ে আসি। তো এখন 2 কিলোমিটার দূরে যাচ্ছে,
যাচ্ছে 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 যাচ্ছে, এই যে সামনে আগায় গেছে। তো এখন 2 কিলোমিটার দূরে গিয়ে দেখে যে এখানে মিষ্টির দোকান নাই। তো এখন তুমি জিজ্ঞাসা করে নাও যে কোন দিকে 2 কিলোমিটার, সেটা সে জিজ্ঞাসা করে নাই। তো এখানে যখন পায় নাই তখন ভাবছে আচ্ছা আবার ফিরে আসি। তো এখন ফিরে আসছে আবার এখানে, এখান থেকে আবার এইদিকে গেছে 2 কিলোমিটার, তাও মিষ্টির দোকান পায় নাই। এদিকে গেছে তাও নাই, এখানে গেছে তাও নাই, এখানে গেছে তাও নাই। তো এখন কত দিকে যাবে? 2 কিলোমিটার কিন্তু অনেক রাস্তা। তো এখন বারবার যদিও 2 কিলোমিটার যেতেই থাকে, তাইলে দেখা যাবে যে সারাদিন পার হয়ে গিয়েছে, তাও মিষ্টির দোকানটা খুঁজে পাচ্ছে না। এখন আবার এই রাস্তার মধ্যে অনেক পথ থাকতে পারে, যে গলি দিয়ে আবার ভিতরে গিয়ে আরো ভিতরে গিয়ে এখানে 1 কিলোমিটার গিয়ে তারপরে আরো 1 কিলোমিটার, মানে অলিগলি দিয়ে যেতে হতে পারে। তো ওর আর মিষ্টি খাওয়া হলো না, মিষ্টি না খেয়ে চিকন ফাহিম সারা জীবন চিকনই থেকে গেল। তো এখন এইখান দিয়ে আমরা বুঝতে পারতেছি যে দিকটা কিন্তু আসলেই দরকার। তারপর আরেকটা উদাহরণ দেখা যাক, যে একজন বন্ধু দেখা যাচ্ছে যে মরে যাচ্ছে, ঠিক আছে, মানে প্রায় মরে গিয়েছে এরকম অবস্থা। তো ওই অবস্থায় ওর সাথে আরেকজন বন্ধু ছিল। তো এই বন্ধু মারা যাওয়ার আগে এই বন্ধুটাকে বলে যাচ্ছে যে শুন দোস্ত, আমার কাছে অনেক গুপ্তধন ছিল, ওই গুপ্তধনটা আমি 3 কিলোমিটার দূরে একটা জায়গায় পুঁতে রেখেছি। ঠিক আছে, একটা গাছ আছে, এই গাছটার এখানে পুঁতে রেখেছি। এই গাছের পাতার রং হচ্ছে লাল। ঠিক আছে, তো লাল শাক না, আবার এটা গাছ, গাছের পাতার রং গুলা লাল। আর এখানে যে গাছের কাণ্ডটা আছে, এই যে গাছের কাণ্ডে এখানে এক্স খোদাই করা আছে। তো এখন ওই গাছটা থেকে 2 কিলোমিটার দূরে, ঠিক আছে, 2 কিলোমিটার দূরে হচ্ছে আমার কি আছে, গুপ্তধন লুকানো আছে। তো তারপরে ওই মারা যাচ্ছে যে বন্ধুটা, সেই বন্ধুটা আবার আরো কিছু বলতে গেছিল, কিন্তু ওই এই ছেলেটার ওইটা বলতে দেয় নাই, যে বন্ধুটা ওর সাথে ছিল। ও বুঝছে যে আচ্ছা গুপ্তধন তাড়াতাড়ি যাই, নাইলে অন্য কেউ নিয়ে যেতে পারে। তো ও বলছে তুই মর এখানে বসে থাক, আমি গিয়ে গুপ্তধন খুঁজে আসি। তো এখন গুপ্তধন খুঁজতে তো গেছে খুব ভালো, ও এই গাছ থেকে 2 কিলোমিটার দূরে এখানে খুঁড়লো, তারপর এখানে 2 কিলোমিটার দূরে খুঁড়লো, এই জায়গাতে, পিছে, এই পাশে, ঠিক আছে, সব জায়গায় 2 কিলোমিটার খুঁড়ছে। কিন্তু ঘুরতে ঘুরতে 2 কিলোমিটার অনেক আগেই বলছি, তো ঘুরতে ঘুরতে কয়েকদিন চলে গেছে তাও পাচ্ছে না। তো এখন আসলে যেটা কই, এই জিনিসটা কিন্তু আরো জেনে যায় নাই। তো এটা একটু বলে দিলেই হয়তো যে গাছ থেকে পূর্ব দিকে এত দূরে, নাকি কোন দিকে কত দূরে, এই জিনিসটা যদি জেনে নিত তাইলেই পারতো। এমনও কিন্তু হইতে পারে একদম গাছ থেকে ডাইরেক্ট নিচে 2 কিলোমিটার দূরে, তখনও কিন্তু ঝামেলাই। আবার মাটিতে এইদিকে 2 কিলোমিটার দূরে, এইদিকে 2 কিলোমিটার দূরে, অর্থাৎ মাটির ভিতরে থাকতে পারে। আবার মাটি থেকে সোজা গেলেও অনেকভাবে 2 কিলোমিটার হতে পারে। মানে দিক তো অসংখ্য, দিক তো আর একটা না, তাই না? তো এই জন্য আমাদেরকে সঠিক দিকের ধারণাটা লাগবে, অর্থাৎ এই মানটা দিয়ে খালি হবে না, মানের সাথে আমাকে কি দরকার হবে, দিক। কখন দরকার হবে? যখন রাশিটা ভেক্টর হবে। তো এখন ভেক্টর রাশি মনে রাখার ক্ষেত্রে আমাদের একটা সাধারণ সূত্র থাকে, যেটা আমরা সবাই মোটামুটি জানি, যে সাধারণ ভবে সব তরুণেরই প্রবল, টক দই প্রিয়। ঠিক আছে, সাধারণ মানে হচ্ছে এখানে সান্দ্র বল। সাধারণ ভবে সব তরুণেরই টক দই প্রিয়। তো এখন সাধারণ মানে হচ্ছে সান্দ্র বল। সান্দ্র বল জিনিসটা আমরা এইচএসসি তে শিখবো পরে। ঠিক আছে, সান্দ্র বল। তারপর হচ্ছে এটা সাধারণ। তারপর ভবে বললে কি বুঝি আমরা? ভবে বললে বুঝি হচ্ছে ভরবেগ। তো এখন এই ভরবেগটা একটা মজার জিনিস, ভর কিন্তু নিজে স্কেলার, কিন্তু এই যে বেগ যেটা, এই বেগটা আবার হচ্ছে ভেক্টর, বেগ প্রকাশে দিক লাগে। আর ভরবেগ যেটা, ভর আর বেগের গুণফল, এইটাও আবার ভেক্টর। ঠিক আছে, ভরটা স্কেলার কিন্তু ভরবেগ এবং বেগ এই দুইটা হচ্ছে ভেক্টর। তাহলে ভরবেগ আরেকটা ভেক্টর, ভরবেগ। তারপর হচ্ছে সব, ভবে সব, আচ্ছা, মানে সকল। ঠিক আছে, সাধারণ, সাধারণ ভবে সব, এখানে সব হচ্ছে স্মরণ। ভবে সব তরুণ, তরুণ বললেই ত্বরণ ত্বরণ একটা ভাব থাকে, এই ত্বরণ। এবং ত্বরণ যদি ভেক্টর হয় তার মানে মন্দনও ভেক্টর হবে। তারপরে তরুণেরই প্রবল টক দই প্রিয়। প্রবল হচ্ছে প্রাবল্য, প্রাবল্য, তড়িৎ প্রাবল্য বলতে পারি আমরা। তো এখন এই প্রাবল্যের সাথে টক বললে আমরা একটা নতুন রাশি শিখবো, যেটার নাম হচ্ছে টর্ক। টর্ক হচ্ছে একটা নতুন রাশি, এটা আমরা শিখবো পরে। এরপর দই, দই দিয়ে হচ্ছে বোঝানো হচ্ছে দৈর্ঘ্য, কিন্তু দৈর্ঘ্য কিন্তু স্বাভাবিকভাবে স্কেলার রাশি। এই দৈর্ঘ্য দিয়ে বোঝানো হয় চৌম্বক দৈর্ঘ্যের কথা। দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য। ঠিক আছে, চৌম্বক দৈর্ঘ্য। কোন দৈর্ঘ্য? চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য। তারপরে টক দই, এটা দই গেল। দই যাওয়ার পরে হচ্ছে প্রিয়। প্রিয় বললে হচ্ছে প্রিয়র লাস্টে যে ও আছে, ও আছে, এই ও দিয়ে বোঝায় ওজন। আর প্রি দিয়ে বোঝায় হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান। পৃষ্ঠটানটাও ভেক্টর, পৃষ্ঠটান, পৃষ্ঠটান এটা হচ্ছে প্রি। আর ও দিয়ে হচ্ছে ওজন, প্রিয়। তাহলে এগুলো হচ্ছে আমার ভেক্টর রাশি।
তো বাকিগুলা যেগুলো আছে আমরা স্কেলার রাশিগুলো মোটামুটি জানি, তবে এই ভেক্টর রাশিগুলো অত্যন্ত দরকারি। তো এটা গেল একদম প্রাথমিক আলোচনা। প্রাথমিক আলোচনার পরে আমরা শিখবো যেটা হচ্ছে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা যায়, ভেক্টর রাশির যে প্রকাশগুলো আছে এই প্রকাশগুলা। তো এখন ভেক্টর রাশির প্রকাশ শিখতে গেলে আমাদেরকে দুইটা পদ্ধতি জানা দরকার মূলত, ঠিক আছে। একটা হচ্ছে অক্ষর, অক্ষর দিয়ে কিভাবে প্রকাশ করা যায়। প্রথমে এই অক্ষর দিয়ে, অর্থাৎ আমি সিম্বল, যেটাই সিম্বল কোনটা ব্যবহার করব। তো এখন এই অক্ষর দিয়ে যে প্রকাশ করব, এই অক্ষর দিয়ে আমরা মূলত 4 ভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে। 3 ভাবে হচ্ছে লেখার সময় ব্যবহার করি, আর 1 ভাবে হচ্ছে শুধু ছাপার সময় ব্যবহার করা হয়। তো এখন প্রথমটা হচ্ছে সংকেত। সংকেত যে আছে, এই সংকেতের উপর তীর চিহ্ন দেওয়া হয়। সংকেতের উপরে তীর চিহ্ন, সংকেতের উপরে তীর চিহ্ন, ঠিক আছে। সংকেতটা কি জিনিস? সংকেত হচ্ছে আমি স্বাভাবিকভাবে ইংরেজি বিভিন্ন অ্যালফাবেট ব্যবহার করব। এই যে এ, এ ব্যবহার করলে যদি এ একটা ভেক্টর হয় তাহলে এর উপরে আমরা একটা তীর চিহ্ন দিব। এর উপরে তীর চিহ্ন দিলাম, এইটা হচ্ছে একটা প্রকাশ, ঠিক আছে। আবার বি দিলে তখন বির উপরে তীর চিহ্ন দিব। আর তীর চিহ্নটা কিভাবে দিতে হবে? এই যে এইভাবে তীর চিহ্ন, ঠিক আছে। কোন দিক থেকে কই যাচ্ছে? বাম থেকে ডানে যাচ্ছে, এইভাবে তীর চিহ্নটা দিতে হবে। এরপরে সংকেতের উপর আমরা কোনো তীর চিহ্ন না দিয়ে শুধু রেখা চিহ্ন দিয়েও দিতে পারি, শুধুমাত্র রেখা চিহ্ন দিয়ে, শুধু রেখা চিহ্ন দিয়ে। তো এখন রেখা চিহ্ন দিয়ে কিভাবে করব? এই যে এ দিলাম আগের মতোই, একটা এ দেওয়ার পরে এর উপরে আমরা খালি একটা রেখা চিহ্ন দিব। বি দিলাম, বির উপরে একটা রেখা চিহ্ন, সির উপরে রেখা চিহ্ন, ঠিক আছে। আম যদি একটা ভেক্টর হয়, এই যে আম একটা ভেক্টর হইলে আমের উপর রেখা চিহ্ন দিয়ে আমরা এই ভেক্টরটা প্রকাশ করে থাকি। তবে সাধারণভাবে আমরা জানি যে আম কিন্তু ভেক্টর হিসেবে প্রকাশ করা হয় না। ভেক্টর হিসেবে আমরা সাধারণত এই ইংরেজি অ্যালফাবেটই প্রকাশ করে থাকি। তো এখন যেমন স্মরণের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য, আমরা স্মরণের ক্ষেত্রে বেশি দেখব। এই যে এখানে ও থেকে এতে যদি যায় তখন আমরা এটাকে ভেক্টর হিসেবে প্রকাশ করলে ও এ কোথা থেকে কোথায় গিয়েছে, ও থেকে এতে গিয়েছে, তাহলে এইভাবে প্রকাশ করব। আর যদি আমরা এও প্রকাশ করতাম, এও লিখতাম এও, তখন কিন্তু এইটা ভেক্টর না, মানে এইভাবে দিলে কিন্তু হবে না। মানে এই যে এ থেকে ওতে যাচ্ছে না, এটা যাচ্ছে ও এ থেকে। তাই আমাদের এই ও এটা সঠিক, কিন্তু এই যে ও আছে এই ওইটা ভুল, মানে এও যেটা এওটা হচ্ছে ভুল, ও এটা সঠিক। ওকে, তারপরে আমরা 3 নম্বরে দেখব সংকেতের নিচে রেখা চিহ্ন দিয়ে। সংকেতের নিচে রেখা চিহ্ন দেওয়াটা আমরা বুঝে গেছি, সংকেত তো এই, এর নিচে রেখা চিহ্ন দিয়ে। আর 4 নাম্বারটা শুধু ছাপা হরফ, অর্থাৎ যে হরফটা আমরা প্রিন্ট করছি, যখন আমরা প্রিন্ট করছি তখন আমরা কি করব, ছাপার সময়, এই ছাপার সময় এটা করব। ছাপার সময় কি করা যায়? এই যে মোটা করে দেওয়া যায় এটাকে, অর্থাৎ বোল্ড করে দিব। এই বোল্ড করে দিয়ে প্রকাশ করা যায়। আর কিছু না, খালি বোল্ড করে দিতে হবে, তখন বুঝাবে এটা একটা ভেক্টর, ঠিক আছে। খালি বোল্ড করে দিব। আর এটা কিন্তু হাতে লেখার সময় করা যাবে না, এটা আমরা খালি যখন ছাপবো মানে প্রিন্ট করব তখন এটা প্রযোজ্য। আচ্ছা, তাহলে এটা গেল। তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে জ্যামিতিক উপায়, মানে জ্যামিতিক উপায় যে প্রকাশ। তো জ্যামিতিক উপায় প্রকাশটা আমরা এখনই দেখে ফেলেছি, এটা হচ্ছে এই যে এইভাবে, এভাবে করে সাধারণত দেওয়া হয়। যে এই যে এই ও এ, আগে যেটা নিয়েছিলাম, এই ও এর মধ্যে এই যে অ্যারোটা, এই লাস্টে যে অ্যারোটা দিলাম, এটা লাস্টেও দেওয়া যায় আবার মাঝখানেও দেওয়া যায়, ঠিক আছে। মাঝখানেও দেওয়া যায়, লাস্টেও দেওয়া যায়। সাধারণভাবে এই যে এই লাস্টে দেওয়া হয় এইটা হচ্ছে বেশি প্রযোজ্য, মানে বেশি দেখা যায় লাস্টে দেওয়া। তো এই যে এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ একদম স্টার্টিং বিন্দু যেটা, মানে একদম স্টার্ট হচ্ছে যেখানে, স্টার্টিং পয়েন্ট যেটা, এইটা হচ্ছে এই বিন্দুটা, ও বিন্দুটা। তো এটাকে আমরা বিভিন্ন নামে চিনে থাকি। মূলত বলা হয় হচ্ছে পাদবিন্দু, তারপরে আবার বলা হয় হচ্ছে টেইল, অর্থাৎ লেজ, লেজের মতোই কিন্তু অনেকটা। এরপর টেইল, টেইল হবে, আচ্ছা টেইল। তারপর হচ্ছে শেষে যেটা দেখা যায় আরেকটা বলা হচ্ছে পা, ঠিক আছে। পাদবিন্দু মানেই তো পা। এরপরে এই এ যেটা লাস্টের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু একদম শেষে যেটা থাকে এটা হচ্ছে এই শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর সাথে আবার বলা হয় এটাকে হেড। এটা যেহেতু টেইল তাহলে এটা হেডই হবে, কমন সেন্সের ব্যাপার। আর এটা যদি পা হয় তাহলে এটা হচ্ছে মাথা, ঠিক আছে। একদম অপোজিটের যেটা, পাদবিন্দু হলে শীর্ষবিন্দু, টেইল হলে হেড, পা হলে মাথা, এভাবে আমরা বলতে পারি। আর এটাকে মূলত স্টার্টিং পয়েন্ট আর এটাকে হচ্ছে এন্ডিং পয়েন্ট বলা হয়। আর এই যে অ্যারোটা অনেক সময় মাঝখানেও থাকতে পারে, তবে তাতে কিন্তু স্টার্টিং এন্ডিং কিছু পাল্টায় না, ঠিক আছে। তখন এইটাই স্টার্টিং পয়েন্ট হয়, এইটাই এন্ডিং পয়েন্ট হয়। আচ্ছা, তারপরে আমরা যখন মান প্রকাশ করতে চাই, শুধু মান, দিক না,
দিক ছাড়া মান, অর্থাৎ এই যে এটা তো দিক বোঝাচ্ছিল যে এটা যদি 50 নিউটন হয় তাইলে এটা 50 নিউটন ধরা যাক পূর্ব দিকে। তো এখন 50 নিউটন পূর্ব দিকে না, আমি খালি মানটা চাচ্ছি। মান চাইলে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে শুধু যে যে 50 নিউটনটা বলা হয়েছে এই 50 নিউটন লেখা যায়। আবার আরেকভাবে আমরা কি করতে পারি যে এই যে দিকটা তো আছে, দিকটা আগেই দেওয়া আছে, এই দিকটার জন্য আমরা যদি পশ্চিম দিকটাকে প্লাস ধরতাম, পজিটিভ ধরতাম, তাইলে এই পূর্ব দিকটাকে কি ধরবো, মাইনাস, নেগেটিভ। তখন এটা হয়ে যেত হচ্ছে -50 নিউটন। -50 নিউটন এইটা যদি মান হইতো, তখন আমরা কি করতাম, শুধু মান চাচ্ছি আমি, দিক চাচ্ছি না। মনে রাখতে হবে ভেক্টর রাশির ক্ষেত্রে এই মাইনাস প্লাস সব কিন্তু দিক প্রকাশে ব্যবহৃত হয় মূলত। তো এখন দিক প্রকাশে যেহেতু ব্যবহার হচ্ছে, তাই যে মাইনাসটা দিয়ে আমরা দিক বুঝাচ্ছিলাম, কিন্তু আমি চাই শুধু মান। এখানে শুধু মান প্রকাশ করতে চাচ্ছি, জাস্ট মান, শুধু মান। শুধু মান প্রকাশ করতে চাইলে আমরা কি করব, কিছুই না, এই যে দিকটা ছিল এই দিকটাকে, এই যে মাইনাসটা, এটাকে একটা মডুলাসের ভিতর বসিয়ে দিব। তাই দিক যেটাই হোক, পজিটিভ বা নেগেটিভ, সবসময় মডুলাসের ভেতর কি হয়ে যাবে, মানটা পজিটিভ আসবে। তখন এটা চলে আসবে শুধু 50, শুধু 50। তো এখন আমরা যদি এটাকে এ বি ভেক্টর নাম দিতাম, বা এ ভেক্টর, শুধু এ ভেক্টর, এই যে এ এরকম, তখন এটাকে আমরা এইভাবে কমন ফর্মুলা অ্যাপ্লাই করে মাইনাস এ, এটা মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, তাই এটা আমরা জানি। আর এই ভেক্টরটা দিয়ে বুঝাচ্ছে এটা মাইনাস হতে পারে প্লাস হতে পারে, তাই ভিতরে মাইনাস প্লাস দেওয়া লাগবে না, এই যে এইভাবে এ দিয়ে খালি অ্যারো চিহ্নটা দিয়ে দিব, অর্থাৎ এই যে এইভাবে এ দিয়ে অ্যারো চিহ্নটা দিয়ে দিব, মানে উপরে যে অ্যারো চিহ্নটা, আর এইটা দিয়ে আমি টোটাল ভেক্টরটাকে বুঝাচ্ছি। আর এই ভেক্টরটা আছে কিসের ভেতর, এই মডুলাসের ভেতর। এইটা দিয়ে শুধু কি বোঝায়, মান বোঝায়, মান অথবা ম্যাগনিটিউড। আচ্ছা, তো এরপরে আরেকটা জিনিস নিয়ে আমরা অনেক সময় ভাবি যে এই যে এই সি থেকে ডি এইভাবে যে গিয়েছে, এইভাবে যাওয়ার কারণে আমরা এটাকে বলতে পারি যে সিডি, অর্থাৎ সি থেকে ডি তে গিয়েছে। তো এটা যেহেতু হরাইজন্টাল আছে, আনুভূমিক, যদি এটা লম্বের মতো থাকতো যে এইটা সি এইটা ডি, তখন কি আমরা এইভাবে দিতাম, সি ডি দিয়ে উপরে, এইভাবে কি প্রকাশ করতাম, মোটেও না। এটাও আমরা এইভাবেই প্রকাশ করতাম, সি থেকে ডি তে যাচ্ছে, তাই এই সি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ স্টার্টিং পয়েন্ট বা একদম যে পাদবিন্দু বলি সেটা, আর ডি হচ্ছে শেষ বিন্দু বা শীর্ষবিন্দু। তো এখন এই যে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু, পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু, এইভাবে করে আমার অ্যারোটা দিতে হবে। আচ্ছা, তো দুইভাবে আমরা অ্যারো দিতে পারি, ঠিক আছে। তো এই দুইভাবে অ্যারো দেওয়া মানে কি, এই যে এই লাস্টের অ্যারোটাও দিতে পারি, আবার মাঝখানেও দিতে পারি, ঠিক আছে। যে কোনো একভাবে দিব, হয় শেষে দিব নাইলে মাঝখানে দিব। আমরা সাধারণত শেষে বেশি দিয়ে থাকি। তো এখন আমরা প্রথমেই যেটা দেখি, মানে ভেক্টরের উদাহরণ দেখার সময়, সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ, যেটা নিয়ে আমাদের কম বেশি সবারই ধারণা আছে। তো এখন ধরা যাক একজন ব্যক্তি প্রথমে 12 কিলোমিটার গেল, 12 কিলোমিটার, এরপর সে আরো 2 কিলোমিটার গেল, আরো 2 কিলোমিটার, এরপরে সে আরো 3 কিলোমিটার গেল, ঠিক আছে, 3 কিলোমিটার। তাহলে তার দূরত্ব আর সরণ কত? তো এখন দূরত্ব আমরা বলতে পারি 12+2+3, ঠিক আছে, 12 2 14, 14 আর 3 হচ্ছে 17, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। তো এখন আমি চিত্র দেখে বুঝতে পারছি যে সবসময় তার যাত্রাটা হচ্ছে পূর্ব দিকে বা ডান দিকে যাচ্ছে। সবসময় ডান দিকে যাচ্ছে দেখে আমরা বলতে পারি যে সরণটাও কিন্তু সবসময় একই দিকে হয়েছে। কিন্তু যদি এরকম না হতো, আমি এমনি মুখে মুখে বলে দিতাম বা প্রশ্নে লিখে দিতাম যে প্রথমে 12, তারপর 2, তারপর 3 কিলোমিটার গিয়েছে, দূরত্ব সরণ বের করে দেখাও। তো এখন ওইখান থেকে কিন্তু সরণ বের করতে পারতাম না যদি আমার দিক না দেওয়া থাকতো। এখানে যেমন আমি দিক দিয়ে দিয়েছি, দিক যদি না দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার দূরত্ব বের করা গেলেও সরণ বের করা যেত না। আচ্ছা, তো এখন এইভাবে যদি বলি একজন ব্যক্তি প্রথমে 12 কিলোমিটার পূর্বে গেল, প্রথমে 12 কিলোমিটার পূর্বে গেল, এরপর 7 কিলোমিটার উত্তরে গেল, 7 কিলোমিটার উত্তরে গেল, 7 কিলোমিটার উত্তরে, 12 কিলোমিটার পূর্বে ছিল। এরপরে এই উত্তর থেকে আবার দক্ষিণে আসলো হচ্ছে 2 কিলোমিটার, দক্ষিণে 2 কিলোমিটার আসলে তার দূরত্ব ও সরণ কত? এখন দূরত্ব তো খালি যোগ করলেই হবে, 12+2 14, 14+7 হচ্ছে 21 কিলোমিটার, তাইলে দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা ডিস্টেন্স। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত? এটা হচ্ছে ডিস্টেন্স ছিল। আচ্ছা, কিন্তু ডিসপ্লেসমেন্ট বললে অর্থাৎ সরণ বললে কত হবে? সরণ বললে তখন আমাদেরকে দেখতে হবে যে প্রথমে তো 12 গেল, এরপর 7 গিয়ে আবার 2 ফিরে আসলো, ব্যাক করলো, তাহলে এইখানে 7 গিয়ে যেহেতু 2 ফিরে এসেছে, তাই এখানে হচ্ছে আমার সরণ 5 কিলোমিটার, 5 কিলোমিটার হচ্ছে।
তাহলে এইখানে 5 কিলোমিটার হলে আমার যে আদি বিন্দু আর এটা হচ্ছে শেষ বিন্দু, এটার লম্বালম্বি অর্থাৎ সরলরৈখিক দূরত্বটাই তো আমার সরণ, তাই না? তাহলে এইখানে আছে 5 আর এখানে আছে 12। আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হয়, আমরা জানি যে এই সরলরৈখিক দূরত্ব এটা কিন্তু অতিভুজ। তাহলে অতিভুজ বা হাইপোটেনাস যেটা আছে, এই হাইপোটেনাসের স্কোয়ার হচ্ছে আমাদের 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো এখন 12 স্কোয়ার আর 5 স্কোয়ার করলে 169 আসবে। 169 আসলে এটাকে যদি আমি রুট করে দেই তাহলে আমি এইচ এর মান পেয়ে যাব, অর্থাৎ হাইপোটেনাস বা অতিভুজের মান পেয়ে যাব। তখন মানটা চলে আসবে 13 কিলোমিটার। তাইলে আমার যে সরণটা হচ্ছে আসলে এই সরণটা হবে হচ্ছে 13 কিলোমিটার। আর এইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারি যে আমার এই বরাবর যা দূরত্ব ছিল সেটাই কিন্তু সরণ, কিন্তু কখনোই কিন্তু দূরত্বের চেয়ে সরণ বেশি হবে না। কারণ সরণটা বললে আমরা অনেকটা শর্টকাটের মতো বুঝি, আর দূরত্ব বললে হচ্ছে যতটুকু টোটাল অতিক্রম করছে সেটা বুঝি। আর সরণ বললে হচ্ছে একদম প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুটা বোঝায়। তো প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু কিন্তু সরলরৈখিক দূরত্ব বোঝাবে। এইভাবে যদি যায় তাহলে এটা দূরত্ব, এইভাবে যদি যায় তখন এটা দূরত্ব, আবার এইভাবে যদি যায় তখন এটা দূরত্ব। ঠিক আছে, কি একটা অবস্থা। তো এখন যেভাবেই যাক এটা কিন্তু দূরত্ব হচ্ছে, মানে গতিপথটা হচ্ছে তার দূরত্ব। অর্থাৎ আমি কিভাবে গেলাম, এই যে এটা হচ্ছে আমার গতিপথ, এইটা হচ্ছে আমার দূরত্ব, এই যে এটা হচ্ছে গতিপথ। তো গতিপথটা কিভাবে গেল, এই যে এভাবে 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 এভাবে, অর্থাৎ আঁকা বাঁকা বিভিন্ন ভাবে ঘুরে ঘুরে গিয়েছে। তো এটা কিন্তু খালি চোখে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে দূরত্বটা সরণের চেয়ে বেশি। আর সরণ হচ্ছে একদম আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব, এটা হচ্ছে সরণ। এই জায়গা থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে সরণ কিন্তু কখনোই দূরত্বের চেয়ে বেশি হবে না, অর্থাৎ সরণ সবসময় দূরত্বের সমান অথবা তার চেয়ে কম হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সরণ সব সময় দূরত্বের সমান অথবা তার চেয়ে কম হবে, দূরত্বের সমান বা দূরত্বের চেয়ে কম হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। এরপর বল, ভেক্টর রাশি, তারপর আমরা জানি যে টান বল, তারপর ঘর্ষণ বল, নানা ধরনের বল আছে। ঠিক আছে, বলের ক্ষেত্রে এই বলের কথা যদি বলি, এই সবগুলা বল ভেক্টর রাশি কেন, মানে বল কেন ভেক্টর স্কেলার না, এটার কারণ হচ্ছে বল প্রকাশের জন্য দিক লাগে। তো এখন কি কি বলের কথা আমাদের মাথায় আছে, আমরা প্রথমেই একদম ক্লাস 7 থেকে পড়ে এসেছি হচ্ছে ওজন বলের কথা, আচ্ছা ক্লাস 6 থেকে, যাই হোক। তো ওজন বলের কথা যেটা পড়ে এসেছি, এই ওজন বলটা যেটা, ওজন বল হচ্ছে W ইজ ইকুয়াল টু mg, এটা আমরা জানি। তো এখন এইখানে এই জির মান যেটা, জির মানটা হচ্ছে 9.8, কিন্তু এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কোথায় কাজ করে, এটা সবসময় কাজ করে হচ্ছে এই যে ভূপৃষ্ঠ আছে যে, অর্থাৎ পৃথিবী আছে যে, এই পৃথিবীর কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে সবসময় এই ওজনটা কাজ করে। এটার জন্য কিন্তু নিউটন যে তার মহাকর্ষ যে আবিষ্কার করেছে, মাধ্যাকর্ষণ যে নামকরণ করেছেন জিনিসটা, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদেরকে কেন্দ্রের দিকে টেনে রাখছে যে বলটা, ঠিক আছে, মাধ্যাকর্ষণ বল, অর্থাৎ পৃথিবীর সাথে আমাদের যে আকর্ষণটা হচ্ছে অভিকর্ষ, এই জিনিসটা কিসের কারণে হচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে আমাদের এই ওজন বলটা। ঠিক আছে, ওজন বলটা আসছে হচ্ছে এই যে অভিকর্ষ ত্বরণ থেকে। আর এই ওজন বলটা যেভাবে আমাদেরকে টেনে ধরে রাখছে, এই টেনে ধরে রাখার কারণে, এই ওজন বলের কারণে, এই বলটার কারণে কিন্তু আমরা পৃথিবী থেকে ছিটকে দূরে সরে যাচ্ছি না। নাইলে কিন্তু পৃথিবী যে প্রতি সেকেন্ডে ঘুরছে, এত জোরে জোরে ঘুরছে, এটার জন্য আমরা যে কোনো সময় দূরে সরে যেতে পারতাম, ছিটকে যেতে পারতাম। কিন্তু আমাদের যে ওজনটা আছে, এই ওজনটা আমাদেরকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে রাখে। এই কারণে আমরা কি করতে পারি না, চাইলেও ছিটকে সরে যেতে পারি না, সবসময় পৃথিবীতেই থাকতে হয়। ব্যাড লাক। তো এখন এই যে পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলটা কাজ করছে, এটাই কিন্তু ওজন। তাহলে ওজনটা কই কাজ করছে, পৃথিবীর কেন্দ্রের দিকে। তাই আমরা বলতে পারি যে এই বল যেটা ওজন বল, এই ওজন বলটা একটা ভেক্টর রাশি। এরপর আমরা ভাবতে পারি টান বল নিয়ে। টান বল হচ্ছে এই যে একটা বস্তু, সাপোজ এরকম একটা বস্তু আছে, এরকম একটা বস্তু এই বরাবর, ঠিক আছে, একে টানা হচ্ছে, এই বরাবর একে টানা হচ্ছে। তো এখন ওর কি একটা দিক আছে না, এইদিকে যে টানছে, টানছে এইদিকে, টানছে কিন্তু উপরের দিকে। তো এখন এই কোণটা কত, এই কোণটা আমাদেরকে জেনে নিতে হবে 30 ডিগ্রি সাপোজ দেওয়া আছে। আর এখানে বলের মানটা হচ্ছে এফ, এফ হচ্ছে ধরা যাক 20 নিউটন। তো এখন 20 নিউটন যে, এটা হচ্ছে আমার টান বল, ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে টানছে, কিন্তু এর কিন্তু একটা দিক আছে। দিকটা কত, এই যে আনুভূমিক যে আছে, আনুভূমিকের সাপেক্ষে 30 ডিগ্রি। আনুভূমিক মানে হচ্ছে এই হরাইজন্টাল যে এক্সিস আছে, এই হরাইজন্টাল এক্সিস এইটার সমান্তরালে আছে 30 ডিগ্রিতে।
ঠিক আছে, তো সমান্তরালে থাকা মানেই কিন্তু আনুভূমিকের সাথে থাকা। তখনও কিন্তু এই যে সমান্তরাল যেহেতু, তাই একান্তর কোণ অনুসারে আমরা জানি যে এই নিচেরটাও 30 ডিগ্রি হবে, এই কোণটাও 30 ডিগ্রি হবে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি। তো এখন এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যে টানছে, এইটাই কিন্তু তার তার যে কোণ সেটা। যেমন আমি যদি মাইকেল জ্যাকসনের মতো এভাবে হেলে পড়ি, তখন আমার অবস্থানটা হবে হচ্ছে 45 ডিগ্রি হেলে আছি, 45 ডিগ্রি হেলে আছি। তো অবস্থানটা বোঝাতে আমাদেরকে যে জিনিসটা ব্যবহার করতে হয় সেটাই হচ্ছে এই কোণ। স্বাভাবিকভাবে আমরা যখন বলছি এই যে উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, এটার কথা বলার সময় আমরা বলতে পারি যে আমি পূর্ব দিক থেকে উত্তর দিকে যাচ্ছি, ঠিক আছে, এইভাবে এভাবে ঘুরে ঘুরে যাচ্ছি। যখন ঘুরে ঘুরে গেলে তখন কি বলা যায়, যে আমি যদি পূর্ব থেকে 45 ডিগ্রি যাই, 45 ডিগ্রি উত্তরে গেলাম, সাপোজ 45 ডিগ্রি উত্তরে গেলাম, তখন আমি বলতে পারি যে আমি পূর্ব দিক থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে উত্তর দিকে গিয়েছি। ঠিক আছে, তখন আমি বলতে পারি কি, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পূর্ব থেকে উত্তরে গিয়েছি। পূর্ব থেকে কিন্তু আবার এই যে দক্ষিণেও যাওয়া যায়, কিন্তু আমি বলবো কি 45 ডিগ্রি করে উত্তরে গিয়েছি। তো এইভাবে করে আমরা দিকটা প্রকাশ করতে পারি। সবসময় যে দক্ষিণ, পূর্ব, ডান, বাম এমন হবে এটা না, অনেক সময় আমাদেরকে কোণ ব্যবহার করেও দিক প্রকাশ করতে হতে পারে। তো এটা ওই রকম টান বলের ক্ষেত্রে আমরা কোণ ব্যবহার করে দিক প্রকাশ করতে পারি। এই যে প্রযুক্ত বল জিনিসটা আছে, এটা তাই সবসময় কি বলা যায়, যে দিক থাকবে, দিক থাকবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্লবতা। প্লবতা জিনিসটা আমরা আমাদের পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে দেখে এসেছিলাম। তো প্লবতা বললে আমরা যেটা বুঝি মূলত সেটা হচ্ছে একটা বস্তু, যে কোনো একটা বস্তু আমরা যখন জলে ডুবাবো অর্থাৎ পানিতে বা তরলে নিমজ্জিত করব, তখন ওই বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করবে, এই লব্ধি বলটাই হবে কি প্লবতা। তো এখন এই যে একটা বস্তু যে কোনো একটা বস্তু, তো এখন এই বস্তুটাকে আমি যখন তরলে ডুবালাম, এই তরলে ডুবানোর পরে এর উপর একটা ঊর্ধ্বমুখী অর্থাৎ উপরের দিকে মুখ করছে যে, সেই রকম একটা লব্ধি বল ক্রিয়া করবে। এই লব্ধি বলটাকে আমরা বলবো হচ্ছে প্লবতা। এই লব্ধি বলটাই হচ্ছে প্লবতা। তাহলে প্লবতা সবসময় কোথায় ক্রিয়া করছে? প্লবতা হচ্ছে বস্তুকে ভাসিয়ে রাখতে চাচ্ছে, ঠিক আছে। তাই সে কি করে, এই যে উপরে ক্রিয়া করছে, উপরে ক্রিয়া করছে, তাই না? সে কি নিচ থেকে উপরে ক্রিয়া করছে, নিচ থেকে উপরে। অর্থাৎ এটা কিন্তু আরেকটার সাথে সাদৃশ্য মানে বৈসাদৃশ্য আছে, সেটা হচ্ছে ওজন। ওজনটা কি করে, বস্তুটাকে নিচে নিয়ে যেতে চায়, তাই না? ওজনটা নিচের দিকে ক্রিয়া করে। আর এই যে প্লবতা, প্লবতা বস্তুটাকে কি করতে চায়, ভাসিয়ে রাখতে চায়। এই কারণে প্লবতা হচ্ছে উপরের দিকে ক্রিয়া করে, ঠিক আছে। আর ওজন হচ্ছে নিচের দিকে, প্লবতা উপরে, ওজন নিচে। তার মানে দুইটা বলেরই কিন্তু ক্রিয়া করার যে একটা দিক আছে, এই দিকটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সবগুলা বলেরই কিন্তু দিক থাকে। তারপরে আমরা বলতে পারি যে চাপের কথা, মানে যেহেতু পঞ্চম অধ্যায় চলেই আসলো, তাইলে আমরা এখন চাপ নিয়েও কথা বলতে পারি, যে কেন চাপের দিক নাই। চাপের কেন দিক নাই এটা ভাবতে হলে আমাদেরকে আগে সংজ্ঞাটা বুঝতে হবে, যে সংজ্ঞাটা বললে আমরা কি বুঝি। সংজ্ঞা আমরা সবাই পারি, পঞ্চম অধ্যায় পড়ে আসছি, যে যে কোনো একটা বস্তুতে আমরা যদি একক ক্ষেত্রফলে, যে কোনো একটা বস্তুর একক ক্ষেত্রফলের উপর যদি আমরা লম্বভাবে কোনো বল প্রযুক্ত করি, সেই বলটাই কিন্তু সেই প্রযুক্ত করা বল, ঠিক আছে। লম্বভাবে বল প্রযুক্ত করলে ওইটাকে আমরা চাপ বলবো। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর, এই ক্ষেত্রফল যে কোনো একটা ক্ষেত্রফল নিলাম, এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, অর্থাৎ বলটা যে প্রযুক্ত হবে সেটা হচ্ছে এই এক্সিস, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বল প্রযুক্ত হবে। এই প্রযুক্ত বলটাই কি হবে, এই প্রযুক্ত বলটাই হচ্ছে চাপ। এই লম্বভাবে প্রযুক্ত বলটাকেই বলা হয় চাপ। আর এখানে যে যে এটার উপর অর্থাৎ যে পরিমাণ জায়গার উপর চাপটা ক্রিয়া করবে, সেই পরিমাণ জায়গাটা হবে হচ্ছে একক, মানে একক ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফলটা হবে হচ্ছে একক ক্ষেত্রফল। অর্থাৎ আমার এই ক্ষেত্রফলটা একক ক্ষেত্রফল বলতে 1 মিটার স্কয়ার পরিমাণ জায়গাকে ইঙ্গিত করছে, একক ক্ষেত্রফল। তো এই যে বল বাই চাপ, এটা হচ্ছে আমার বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপ নির্দেশ করছে। তো এখন এই যে চাপটা, চাপের কি কোনো দিক আছে? কারণ আমরা কিন্তু প্যাসকেলের সূত্র অনুসারে জানি যে আমি যেদিকে বল দিব, ঠিক আছে, যেদিকে আমি বল প্রয়োগ করছি, শুধু সেই দিকে না কিন্তু, মানে এই যে বলটা আমি প্রয়োগ করলাম, ঠিক আছে, একটা পিস্টনের কথা চিন্তা করি, এখানে আমি বল প্রয়োগ করলাম। এই বল প্রয়োগ করার পরে চাপটা কিন্তু কি হবে, যে যে কোনো একদিকে কিন্তু যাবে না, অর্থাৎ শুধু নিচের দিকে যাবে যে এমন কিন্তু কোনো কথা নাই। কোথায় কোথায় যাবে, প্যাসকেলের সূত্র অনুসারে সব দিকে, চারিদিকে সমানভাবে, চারদিকে সমানভাবে চাপটা প্রযুক্ত হবে, ঠিক আছে। চারদিকে সমানভাবে চাপ প্রযুক্ত হবে, সমানভাবে চাপ প্রযুক্ত হবে। অর্থাৎ প্রত্যেকটা দিকে কিন্তু চাপ, এই যে আমি যদি 10 নিউটন বল দেই,
10 নিউটন বল দিলাম 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে, 1 মিটার স্কয়ার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেখানে আমি 10 নিউটন বল দিলাম। তাইলে আমার চাপ কত হবে? তাহলে দেখা যাবে যে প্রত্যেক দিক দিয়ে হচ্ছে 10 নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ 10 প্যাসকেল। এখানেও 10 প্যাসকেল, অর্থাৎ প্রত্যেকটা দিকে আমার চাপটা সমানভাবে প্রযুক্ত হবে। 10 প্যাসকেল, 10 প্যাসকেল, মানে যতটুকুই দেই না কেন সব দিকে কিন্তু সমানভাবে ছড়াবে। ঠিক আছে, যতটুকু চাপই দেই আমার সব দিকে, মানে যত বলই দেই না কেন, চাপ সবসময় সব দিকে সমানভাবে ছড়াবে। তো এখন আমি কিন্তু কোনো নির্দিষ্ট দিক বলতে পারবো না যে চাপটা নিচের দিকে গিয়েছে বা ডানে বা বামে বা কি লম্বভাবে বা বাঁকাবাঁকি তির্যক হয়ে, এভাবে বলা যাবে না। অর্থাৎ চাপটা কিন্তু সব দিকেই প্রযুক্ত হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে চাপের কিন্তু দিক নাই, দিকটা আসলে কার? এই যে লম্বভাবে প্রযুক্ত করলাম হচ্ছে আমি এই বলটাকে, কিন্তু চাপটা কি হচ্ছে? সমানভাবে সব দিকে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতে পারি যে চাপের কোনো দিক নাই। আর এটা বোঝার জন্য একটা ভালো উদাহরণ হচ্ছে, আমরা একটা ট্যাঙ্কি নিব, ট্যাঙ্কির চারদিকে ফুটা করে দিব, ট্যাঙ্কি বা বালতি যাই নেই না কেন, চারদিকে ফুটা করে দিয়ে দেখবো যে পানি কোন দিক দিয়ে বের হয়। কারণ যেদিকে চাপ দিবে হবে বেশি, সেই দিক দিয়ে কিন্তু পানি বের হবে। এখন এই ক্ষেত্রে দেখা যাবে যে সব দিক দিয়েই পানি বের হচ্ছে, ডান বাম নিচে উপরে, আর কোনো দিক দিয়ে বেশি কোনো দিক দিয়ে কম এমন কোনো হিসাব নাই। ঠিক আছে, ফুটার আকার যদি সমান হয় তাহলে দেখা যাবে সব দিক দিয়ে পানি কি হচ্ছে? সমানভাবে বের হচ্ছে। এর কারণ কি? চাপটাও সমানভাবে প্রযুক্ত হচ্ছে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে ফুটাটা যতটুক, ওইটার যে ক্ষেত্রফলটা আছে এইটাও কিন্তু সবগুলোর জন্য সমান। তাই আমার সব দিকে যদি সমান চাপ প্রয়োগ হয় তাহলে পানিও বের হবে কি? সমানভাবে পানি বের হবে। আচ্ছা, তো এরপরে আমরা একটা জিনিস আরেকটু দেখে নেই যে ক্ষেত্রফল, উপাংশ যেটা ক্ষেত্রফলের পরে উপাংশের বেসিকটা, উপাংশের বেসিকটা বোঝার জন্য আমরা প্রথমে আবার ক্ষেত্রফল আঁকলাম। এই ক্ষেত্রফলটার উপরে এই যে চাপ দিই এই 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল, সাপোজ 1 মিটার স্কয়ার, এইটার উপরে আমরা এখন লম্বভাবে দিয়েছিলাম আগের বার, এখন আর লম্বভাবে না, এখন এই যে উপর থেকে এই পাশে কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণ করে আমি চাপ দিলাম। আর চাপটা হচ্ছে, চাপ না তো, বল প্রয়োগ করছি এখন। এই বলটা হচ্ছে 10 নিউটন, সাপোজ এই বলটা 10 নিউটন। তাইলে আমার চাপ কত প্রযুক্ত হচ্ছে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে আগে। তো এখন চাপ কত প্রযুক্ত হচ্ছে কেউ যদি বলে দেয় যে 10 ডিভাইডেড বাই 1, তাইলেই শেষ। কারণ এই চাপটা কিন্তু 10 নিউটন না, 10 নিউটন যাচ্ছে হচ্ছে এই বরাবর। কিন্তু আমার বুঝতে হবে যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত চাপ, লম্বভাবে। তো লম্বভাবে মানে হচ্ছে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কতটুকু আসছে, এইটা হবে এই যে এই লাইনটা, এই লাইনটা, লাইনটা বুঝাচ্ছে। তো এই লাইনটা আমি কিভাবে পাবো? আমার এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আর এই যে 10 নিউটন দেওয়া আছে হচ্ছে এইটা। অর্থাৎ আমি যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজের মতো কল্পনা করি, সমকোণী ত্রিভুজ কল্পনা করলে এই যে 10, এই 10টা হচ্ছে এটার অতিভুজ, আর এই 60 ডিগ্রি হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তো এখান থেকে আমি বলতে পারি যে cos থিটা, cos থিটা আমার মনে আছে যে cos থিটা হচ্ছে সন্নিহিত বাই অতিভুজ, সন্নিহিত বাই অতিভুজ। তো এখন ওইখান থেকে আমি বলতে পারি যে আমার সন্নিহিত দেওয়া নেই কিন্তু অতিভুজ দেওয়া আছে ঠিকই, অতিভুজ দেওয়া আছে হচ্ছে 10, 10 দেওয়া আছে। আর সন্নিহিতটা আমার বের করতে হবে, সন্নিহিতটাই আমার যে বলটা প্রযুক্ত বলের যে উপাংশ বের করতে যাচ্ছি সেইটা। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে এটা cos থিটা, cos থিটার মান আমি জানি, cos থিটা হচ্ছে cos 60 ডিগ্রি। তো ওইখান থেকে আমি বলতে পারি যে সন্নিহিতর মান হচ্ছে 10 এর সাথে এটা গুণ করে দিব এই পাশে নিয়ে, তাইলে 10 cos 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার উপাংশ। ঠিক আছে, ত্রিকোণমিতির অনেক বেসিক একটা ফর্মুলা দিয়ে আমরা এই উপাংশটা বের করে থাকি। তাইলে আমার বের করতে হবে হচ্ছে লম্বভাবে প্রযুক্ত যে চাপটা, এইটা এই পাশাপাশি গিয়েছে যে সেটা না, ওইটা হিসাব করলে আমরা দেখতে পাবো যে এই 10 cos থিটা যেটা আসবে, এই 10 cos থিটাটাই হবে হচ্ছে cos 60 এখানে, এইটাই হবে আমার সন্নিহিতর মান। তখন cos 60 হিসাব করে যেটা পাবো সেটা হচ্ছে হাফ, হাফ পাওয়ার পরে 10 এর সাথে হাফ গুণ করলে 5, তাহলে আমার সন্নিহিতর মান আসে 5। আর তখন আমার চাপের মানটাও কি আসবে? f ডিভাইডেড বাই 1 মিটার স্কয়ার। তাহলে f এর মানটা আসলে আসতেছে হচ্ছে 10 cos 60 ডিগ্রি মানে 5, ওই 5 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 5 নিউটন পার মিটার স্কয়ার বা 5 প্যাসকেল। এখন আমরা অনেক সময় বলি যে চাপ এইদিকে চাপ ওইদিকে, এইটা বললেও আসলে কি বোঝানো হয় যে চাপটা না বরং বলের দিকটাই বোঝানো হচ্ছে, যে নিচের দিকে চাপ দেওয়া হচ্ছে, পিস্টন দিয়ে নিচের দিকে আমরা চাপ প্রয়োগ করছি, কিন্তু ওইটা কিন্তু আসলে নিচের দিকে চাপ না, নিচের দিকে বল প্রয়োগ করা হচ্ছে। বল প্রয়োগের কারণে চাপগুলো কি হচ্ছে? চারপাশে সমানভাবে ছড়িয়ে যাচ্ছে। তো এরকম আরো কিছু যে স্কেলার রাশির কথা ভাবা যায় তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে তড়িৎ প্রবাহ। এইটা নিয়ে কনফিউশন বেশি, কারণ কি? কারণ এই যে আমি একটা সার্কিট আঁকলাম,
এই সার্কিট দিয়ে এইভাবে করে বিদ্যুৎ যাচ্ছে, চিন্তা করি। তো এখন আমরা জানি যে তড়িৎ প্রবাহের মান হচ্ছে বড় থেকে ছোটতে, মানে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ততে যায়। তো এখন তাইলে স্বাভাবিকভাবে আমরা ভাবতে পারি যে এটার তো একটা নির্দিষ্ট দিক আছে, তাই না, একটা নির্দিষ্ট দিক আছে, তাইলে এটা কেন স্কেলার হবে? তো এখন আমরা জানি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এটা যে গতিপথ, এই গতিপথ কিন্তু নির্দিষ্ট না। গতিপথ নির্দিষ্ট না। যেমন এটা যদি সমান্তরাল করে দেই, তখন কি হবে? এই দিক দিয়েও বিদ্যুৎ যাবে, এই দিক দিয়েও বিদ্যুৎ যাবে, আবার দিন শেষে একই পথে মিলিত হবে। ঠিক আছে, কিন্তু আবার আরেকভাবেও কিন্তু আমরা এটাকে ভাবতে পারি যে রোধগুলো আছে একই রোধ, ঠিক আছে, এখানে সাপোজ আমার 1 ওহম 1 ওহম, এখানেও 1 ওহম, এভাবে 3টা 1 ওহম দিয়ে যাচ্ছে, আরেকটা 1 ওহম, আরেকটা 1 ওহম দিয়ে দিলাম। তো যতগুলাই থাক, এটা এইভাবেও হতে পারে, একটা 1 ওহম, একটা 1 ওহম, একটা 1 ওহম, এভাবে করে গিয়ে এভাবে মিলিত হতে পারে এদিক দিয়ে। আবার এভাবেও যেতে পারে উপর দিয়ে, এখানে 1 ওহম, এখানে 1 ওহম, এখানে 1 ওহম, অর্থাৎ আমার রোধ কিন্তু একই হচ্ছে, কিন্তু আমি গতিপথটা খালি পাল্টে দিলাম। তার মানে এটার গতিপথ যে কোনো দিক দিয়ে যেতে পারে, হয় নিচ দিয়েও যেতে পারে, উপর দিয়েও যেতে পারে, মানে এর গতিপথটা কিন্তু কখনো নির্দিষ্ট না। এটা যাচ্ছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, এটা ঠিক আছে, কিন্তু এটার গতিপথ নির্দিষ্ট না। যেমন আমরা ঢাকা থেকে গাজীপুর যাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু আমি কি এইভাবে যাব, নাকি এইভাবে যাব, নাকি এইভাবে যাব, এই জিনিসটা নির্দিষ্ট না। এই কারণে আমরা বলতে পারি যে এই যে তড়িৎ প্রবাহটা, এটা কখনো ভেক্টর হবে না, এটা স্কেলার, এটা স্কেলারই হবে। ঠিক আছে, কারণ কি? কারণ এটা আমরা জানি কোথা থেকে কোথায় যাচ্ছে, কিন্তু কিভাবে যাচ্ছে এই জিনিসটা জানি না। এই কারণে এটাকে আমরা বলতে পারি যে এটা ভেক্টর হবে না, এটা সবসময় স্কেলারই থাকবে।